দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই আলোচনা আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো। তার প্রথম ভাগে আছে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের প্রসঙ্গ নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, দুর্নীতি, বাংলাদেশের অবস্থান, সরকার এবং বিরোধী পক্ষের অবস্থান, সবকিছু নিয়ে একটি আলোচনা আছে আমাদের। আলোচনার দ্বিতীয় ভাগে আমরা কথা বলতে চাই বাংলাদেশের একজন সংসদ সদস্য আনোয়ারুল হক, তিনি যে ইন্ডিয়াতে যে তার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পরের যে বাস্তবতাগুলো আছে সেগুলোর আপডেট কি, অনেকগুলো প্রশ্ন এখনো অমীমাংসিত আছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমরা আলোচনার শেষ ভাগে একেবারেই আমরা সাম্প্রতিক সময়ে কালকে হয়ে যাওয়া যে ঘূর্ণিঝড়, যার প্রভাব এখনো বাংলাদেশে আছে, তার ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতি পরবর্তী বাস্তবতা নিয়ে কথা বলতে চাইব। আমাদের সঙ্গে প্রথম পর্যায়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং তিনি একই সঙ্গে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনার প্রশ্ন, আপনার তর্ক এবং আপনার যুক্তি নিয়েও আমরা কথা বলতে চাই এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে। যদি ডক্টর জাকির হোসেন আপনাকে দিয়ে আলোচনা প্রথমে শুরু করি, আমরা দেখেছি যে সাবেক সেনা প্রধান এবং সাবেক পুলিশের আইজিপি, তাদের অবস্থান, দুর্নীতি, অনেক প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে। গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে বেনজির আহমেদের প্রসঙ্গ নিয়ে, আদালত সেখানে, দুদক সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন। অনেক সম্পদের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠের অনুসন্ধান এবং তার সঙ্গে নিউজ 24 অনুসন্ধানের সঙ্গে ছিল। সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা ডক্টর জাকির হোসেন? জি, ধন্যবাদ আপনাকে। যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক, তিনি যে সম্পদের যে পরিমাণ পত্রপত্রিকার ভিতরে আমরা জানতে পেরেছি, বেনজির আহমেদ একেবারেই অনন্য নজির গড়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আরেকজন যার কথা বললেন সেটা মূলত যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের কোনো আদালতে দুর্নীতি দমন কমিশন কেউ এরকম কোনো অভিযোগ উত্থাপন করেন নাই। কাজেই সেই ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না যে তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, যদিও পত্রপত্রিকা অন্যান্য জায়গায় এই ধরনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এখন এই যে আপনার বাংলাদেশে এই যে দুর্নীতির যে অবস্থাটা বিরাজ করছে, এটি কিন্তু একেবারেই কি বলবো যে হঠাৎ করে এরকম দুর্নীতির ঘটনা ঘটেছে সেরকম নয়। আমরা এমন একটি লিগেসিকে আমরা অনুসরণ করে যাচ্ছি, সেটা আপনার বহু বছর আগে, আজকে 2330 বছর আগে কৌটিল্য তার কালোত্তীর্ণ গ্রন্থ অর্থশাস্ত্রে তিনি লিখেছেন যে সরকারি ইয়ে থেকে জিহ্বার আগায় মধু বা বিষ রেখে তার স্বাদ গ্রহণ না করে যেমন থাকা যায় না, তেমনি রাজকর্মচারীরা যখন সরকারি অর্থনীতিকে নাড়াচাড়া করে তার স্বাদ গ্রহণ না করে তাদের পক্ষে থাকা সম্ভব না। এটা কিন্তু লিখছেন কে? আজকে থেকে 2330 বছর আগে কৌটিল্য। এছাড়াও বাংলাদেশের কবিতায় মুকুন্দরাম, ষোড়শ শতাব্দের কবি মুকুন্দরাম লিখছেন, সরকার হইলে কাল খিলভূমি লিখে লাল, বিনা উপকারে খাই ধুতি। এটার অর্থ হচ্ছে যে সরকারের যারা রাজস্ব কর্মকর্তা, সেটা অনাবাদী জমিকে আবাদী জমি দেখিয়ে দিচ্ছে, ফলে আমাদেরকে রাজস্ব দিতে হচ্ছে। আমরা ঘুষ হিসেবে ধুতি দিচ্ছি সে সময় ক্ষেত্রে, তারপরে তারা আমাদের কাজ করে দিচ্ছে না। মলুয়া লোকগীতিতে এই দুর্নীতির বিষয়ে বলা আছে, বড়ই দুরন্ত কাজী ক্ষমতা অপার, চোরে আশ্রা দিয়া মিয়া সাউদের দেখার। অর্থাৎ কাজীর এমন ক্ষমতা অপব্যবহার করে চোরকে আশ্রয় দিচ্ছে এবং যিনি সাউদ অর্থাৎ নিরপরাধ তাকে শাস্তি দিচ্ছে। অর্থাৎ আমরা এমন একটি অবস্থাকে সেই বহুকাল ধরে নিয়ে এসে আমরা এখানে আসছি। এখন এইখানে মূলত আপনি যে অভিযোগগুলো উত্থাপন করছেন, বা আমরা জানি যে অভিযোগগুলো, এটি এমন একটি সমাজ আমরা বসবাস করছি, সেই সমাজের ভিতরে দুর্নীতি অনেকটা আপনার সহনীয় হয়ে গেছে। এখানে আমি দেখেছি বিয়ের অনুষ্ঠানের ভিতরে জিজ্ঞাসা করে যে বরের উপরি কামাই আছে কিনা, চাকরি যাই করুক উপরি কামাই আছে কিনা, এটা জানার চেষ্টা করে। আপনি দেখবেন যে এখানে আসার পর দুর্নীতিটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে গেছে। টাকা নিয়ে যদি কাজ করে দেয় তাহলে বলে লোক ভালো, টাকা খেলেও লোক ভালো, এমন একটি সমাজে আপনি বসবাস করছেন। সেখানে এসে আমি মূলত যে বিশেষ অবস্থাটি বিরাজ করে আমরা আমাদের এই যে বাঙালি সমাজের ভিতরে আমরা কিন্তু পৃথিবীর প্রধান 4টে নরগোষ্ঠী আছে, যে নিগ্রীয়, ককেশীয়, মঙ্গোলীয়, অস্ট্রেলীয়, সেই প্রধান 4টে নরগোষ্ঠী কিন্তু এই উপমহাদেশে এসেছিল। তাদের যে আচার আচরণ সবকিছু আমাদের ভিতরে এসেছে। ফলে আপনি দেখবেন যে বাঙালি মুসলমান আল্লাহকে ভয় করে আপনার গোপনেও আপনার আহার গ্রহণ করে না, পানীয় গ্রহণ করে না। সেই বাঙালি মুসলমান কিন্তু মজুদদারি করছে, সেই বাঙালি মুসলমান কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি করে টাকা খাচ্ছে, আপনার ঘুষ খাচ্ছে, দুর্নীতি খাচ্ছে, সেই বাঙালি মুসলমান। আপনি দেখবেন পৃথিবীর কোন জায়গার ভিতরে
কোন শহরের ভিতরে ওয়ালে এই কথা লেখা থাকতে হয় না, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 বা 100 টাকা জরিমানা। এটি পৃথিবীর কোন শহরের ভিতরে নাই। আপনি দেখবেন যে ডিভাইডার দেওয়াটাই যথেষ্ট। সেই ডিভাইডার দেওয়ার পরেও আপনাকে সেখানে ডিভাইডার উপর উঁচু করে বেড়া দিতে হয়, অর্থ খরচ করে স্টিলের বেড়া দিতে হয়। আপনি ব্রিজ ব্যবহার করেন না, চলন্ত সিরিয়াসে ব্যবহার করেন না। আমি ঢাকা চট্টগ্রামে প্রায়শই যাতায়াত করে সেখানে দেখি। ফলে এরকম একটা সমাজের ভিতরে যখন বসবাস করছেন, তাত্ত্বিক ভাবে আমরা বলি যে সরকার অবশ্যই দায়ী, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সরকারের দায়কে আপনি যখন নিরূপণ করবেন, এই সমাজের প্রেক্ষাপট নিরিখটাকে আপনি বিবেচনা করে করতে হবে। এই যে আপনি দেখেন জি, যে আমরা যখন সরকারের দায়ী করছি, যে এই যে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক, যে যখন তিনি একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন, আমি কি ডেইলি স্টারকে সেই জন্য আমি দায়ী করবো? অবশ্যই দায়ী করবো না। কারণ হলো যে যিনি অপরাধ করেছেন তার দায়। সরকার যদি এই অপরাধ প্রমাণিত হওয়ার পরে তার পক্ষ অবলম্বন করে, তাহলে অবশ্যই আমি সরকারকে দায়ী করবো। হ্যাঁ, এইটা সত্য। সরকার থাকা অবস্থায় যা কিছু ঘটবে, এক্স যদি ওয়াই কে খুন করে, যেখানে সরকার কোনো মন্ত্রণা দেয় নাই, তারপরে সরকার দেয়, কারণ রাষ্ট্র পরিচালনা করছেন তারা, তাদের দায় অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে সোহরাব হাসানের সাথে কথা বলি। আমরা যদিও দেখছি যে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের প্রেক্ষাপট দুটি আলাদা, কিন্তু তারা দুজনই দুটি সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং বেনজির আহমেদের সম্পদের হিসাব গণমাধ্যমে যা এসেছে তার চেয়ে অনেক গুণ বেশি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে। অনেক স্যাটায়ার, অনেক প্যারোডিও সেটা নিয়ে হচ্ছে। উনি যেটা বলেছেন যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের দুর্নীতির বাস্তবতা আছে, সেক্ষেত্রে কি করণীয় আসলে? ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জানাই অধ্যাপক জাকির হোসেনকে। তিনি আমাদের আর্থ সামাজিক এবং মনস্তাত্ত্বিক অবস্থার ব্যাখ্যা করেছেন। কিন্তু এই সমস্ত সাধারণ মানুষ কিন্তু দুর্নীতি করে না, বা দুর্নীতি করার সুযোগও নাই। দুর্বল মানুষ দুর্নীতি করে না, দুর্নীতি করে সবল মানুষ, ক্ষমতাবান মানুষ, ক্ষমতা কাঠামোর মধ্যে যারা থাকেন। এখন এখানে ব্যক্তি এবং ক্ষমতা কাঠামো এর যে সখ্য এবং দ্বৈরথ, সেটাই ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশে তো অনেক সাবেক পুলিশ প্রধান ছিলেন, অনেক সেনাপ্রধানও ছিলেন। সবার সম্পর্কে তো এরকম এ ধরনের গুরুতর অভিযোগ আসেনি। আর সুতরাং দুর্নীতির আমাদের সমাজে হয় সরকারি একবারে নিম্নপদস্থ কর্মকর্তা থেকে উপরপদস্থ কর্মকর্তা, শিক্ষা বিভাগ, সাংবাদিকতা, সব জায়গায় কম বেশি দুর্নীতি। আমরা দুর্নীতিমুক্ত নই। কিন্তু এই যেসব চিত্র উঠে আসছে, প্রথমে সংবাদ মাধ্যমে, পরবর্তীকালে সরকারি হিসেবে, মানে এটা অস্বাভাবিক, মানে এটা বিস্ময়কর। একজন ব্যক্তি কি করে এই সম্পত্তির মালিক হন, এবং এখনও সম্ভবত সব প্রকাশিত হয়নি। তার নামে বেনামে দেশের বাইরে সম্পদ থাকাটা অস্বাভাবিক নয়। আমরা জানি না, সরকারের দায়িত্ব যে এটি দুদকের দায়িত্ব এটি সামনে নিয়ে অনুসন্ধান করা এবং সামনে নিয়ে আসা। গোপালগঞ্জে যে রিসোর্টের কথা বলা হয়েছে, সেখানে আমি গোপালগঞ্জের সাংবাদিকদের সাথে কথা বলেছি, সেখানকার সংখ্যালঘু নেতাদের সাথে কথা বলেছি, যে এলাকাটা নিয়েছে সেটা পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত, মানে তাদের ঘর বাড়ি, এবং সবাই তো স্বেচ্ছায় বিক্রি করেনি, ভয় ভীতি চাপ এগুলো ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনি পদে থেকে, পুলিশ প্রধানের পদে থেকে যদি যেসব কাজ করেছেন তার দায়ে তখনকার যারা প্রশাসনে ছিলেন, অন্যান্য তার নিয়ন্ত্রক সংস্থা বা ইত্যাদি, তারাও কিন্তু এড়াতে পারেন না। অর্থাৎ সার্বিকভাবে সরকারের। আরেকটা হচ্ছে একজন ব্যক্তি, সে যে পদেই থাকুন, তিনি যদি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন, যে তার জবাবদিহির ঊর্ধ্বে মনে করেন, তখন আর তিনি কিছু পরোয়া করেন না। আর যদি একেবারে সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত তিনি যদি আইনের মধ্যে চলা উচিত বলে মনে করেন, তখন কিন্তু অন্তত এই ধরনের অপরাধ হয় না, এ ধরনের দুর্নীতি হয় না। আর যে বিষয়টি হচ্ছে, আমি মনে করি যে তার পক্ষ থেকেও একটা ব্যাখ্যা দাবি করে, মানে দেওয়া উচিত দেশবাসীর কাছে। এই যে প্রথম সংবাদ মাধ্যমে আসলো, তখন কিন্তু তিনি এটাকে প্রায়
উড়িয়ে দিয়েছিলেন তিনি তার বক্তব্যে আসলে। তুচ্ছ-তাচ্ছিল্য করার এবং তিনি চেষ্টা এটাও বলেছেন করছিলেন। যে একটি যদি প্রমাণ করতে পারে সম্পদ লিখেও তিনি দিতে পারেন। আচ্ছা, এরকম এখন কথা তাহলে দেখেছি লিখে বলতে দেওয়ার রাখি। দরকার নাই, কিন্তু কথা হচ্ছে যে তার বক্তব্যটা আমরা শুনতে চাই কিভাবে। আরেকটি হচ্ছে তার বিরুদ্ধে এটি তো দুর্নীতির, মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা কিন্তু এখনো বহাল আছে। তিনি ওই পদে নাই, কিন্তু ওই পদে থাকা অবস্থায় তো তার কার্যক্রমের জন্য এটি করা হয়েছে। একইভাবে সেনাপ্রধান আজিজ আহমেদ, তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিয়েছে তাতে কিন্তু তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রভাবিত করা এবং উল্লেখযোগ্য দুর্নীতি এর কথা বলা হয়েছে। এখন এটি তো বাংলাদেশে আদালতের নয়, তাদের তথ্য উপাত্ত দিয়ে তারা এটাই মনে করেছেন এবং এটি অনেকের ক্ষেত্রেই তারা যাদের সন্দেহভাজন তাদের উপর জারি করে থাকেন। সুতরাং এখানে বাংলাদেশ সরকার যদি মনে করে অথবা তিনি যদি মনে করেন যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ সত্য নয়, তাহলে প্রথমত সরকারের দায়িত্ব সেটি নিজে একটি তদন্ত করে দেখা, তার দায়িত্ব সেটি খণ্ডন করা, মানে তার পক্ষে কী কী যুক্তি আছে। এটি হচ্ছে এই দুজনের বিষয়ে। এখন হচ্ছে কি, আমরা যে সমাজে এটা ঠিক আমরা কিভাবে এর উত্তরণ ঘটাতে পারি। উত্তরণ হচ্ছে জবাবদিহির আওতায় আনা, যে অপরাধ করেছে তার অপরাধের বিচার করা। এবং সেদিক থেকে বলবো যে দুদক যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশের এর আগে কোনো এরকম উচ্চ পদাধিকারীর ব্যক্তির বিরুদ্ধে এত তড়িৎ ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত নেই। সুতরাং এটি আমরা সাধুবাদ জানাই, কিন্তু একই সঙ্গে যে এটি এই প্রক্রিয়া যাতে কোনো অজ্ঞাত কারণে বন্ধ না হয়ে যায়, অর্থাৎ একজন এবং অন্য ক্ষেত্রে দুর্নীতি যখন ক্ষমতা কাঠামোর ভিতরে হয় তখন এই দুর্নীতির ভাগ কিন্তু একা পান না, অনেকে পান। সুতরাং তার এই দুর্নীতির সঙ্গে অন্য কারা আছেন সেটাও আশা করি তদন্তে বেরিয়ে আসবে। এবং সার্বিকভাবে বোধহয় একটা শুদ্ধি অভিযান প্রয়োজন এবং আমাদের সমাজে জাগ্রত হওয়া উচিত, দুর্নীতিকে ঘৃণা করতে শেখা উচিত, আর দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা উচিত। একটু ডক্টর জাকির হোসেনের কাছে একটু আসি, বিরতিতে যাওয়ার আগে তার জন্য 2 মিনিট সময় আমি বরাদ্দ করতে পারবো। যেটি সোহরাব হাসান বলেছেন যে আসলে সামগ্রিক শুদ্ধি অভিযানের বাস্তবতায় আমাদের আসতে হবে এবং আইনের শাসন যে আসলেই আছে সেটি প্রমাণ তো আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সরকারকেই করতে হবে। তো সেই জায়গায় আসলে আপনার কি যুক্ত করার আছে? আপনি দেখুন, গত কয়েকদিনের যদি পত্রপত্রিকা দেখেন, প্রায় প্রতিদিন কেউ না কেউ গ্রেফতার হচ্ছে কারো না কারো বিরুদ্ধে, কিন্তু দুর্নীতিবিদ মামলা দেওয়া। যেমন আজকে আব্দুল হাই বাচ্চু, যাকে ধারণা করা হচ্ছিল বেসিক ব্যাংকের, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, আজকে সে তার স্ত্রী সন্তান সহ সবার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আবার আজকে আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে, 2 জন পুলিশকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ছিনতাইয়ের সঙ্গে থাকার কারণে। ফলে আমি একটা মনে করি যে আগে কি অবস্থা ছিল সেটা না, সরকার যে এইবার ক্ষমতায় আসার পর জিরো টলারেন্সের কথা বলেছেন, যেটা সোহরাব ভাই বলেন যে এর আগে এত উচ্চ পদস্থ কারো বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই, অন্তত এই পর্যায়ে যায়নি। আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় থাকুক, তাহলে বাংলাদেশের দুর্নীতির কারণে জিডিপির একটা বিরাট অংশ আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এটা না হতো তাহলে আমরা জিডিপির বৃদ্ধি আরো বেশি হতো। কিন্তু একই সঙ্গে এটা কিন্তু সত্য যে আমি দুর্নীতির জন্য কারো বিচার দাবি করছি, আমি কিন্তু আমার দলের আমার স্বজন হলেই আমি কিন্তু বলি যে না, তার বিরুদ্ধে মামলাটা মিথ্যা, তার বিরুদ্ধে রাজনীতিমূলক। এই যে মানসিকতা, এটা থেকে বের হতে হবে এবং একই সঙ্গে পারস্পরিক দোষারোপ না করে সরকারের পর আমি মনে করি আজকে বিরোধী দল সহ যারা আছে, পত্রপত্রিকা, সবাই একই জায়গায় আসা উচিত। সেইটা হোক আজিজ আহমেদ, সেটা হোক বেনজির আহমেদ, যেই হোক না কেন, দুর্নীতি করে বাংলাদেশ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই দেশটি অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে, অসংখ্য কন্যা জায়া জননীর আত্মত্যাগের বিনিময়ে, সেখানে কোনো সুযোগ ছাড় নাই। কাজে এই বিষয়ে আমরা দোষারোপ না করে আমরা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াই, আমরা এক আওয়াজ তুলি যে কারো দুর্নীতি করে এই অপরাধ করে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এই আলোচনা এখানেই শেষ করতে চাই। বিরতির পরে এসে আমরা এমপি আনার হত্যাকাণ্ড এবং কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। অনেক ধোঁয়াশা, অনেক অমীমাংসিত বিষয় এখনো আমাদের সামনে আছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন CSRM, জনতন্ত্র গণতন্ত্র।
দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে আমরা কথা বলতে চাই এমপি আনার হত্যাকাণ্ড এবং কিছু প্রশ্ন, সেই প্রসঙ্গগুলো নিয়ে। আসলে এই হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক, নৃশংস এবং বাংলাদেশের জন্য দুঃখজনক একটি বাস্তবতা। কিন্তু হত্যাকাণ্ডের পরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, অনেক রকম প্রেক্ষাপট এখানে যুক্ত হচ্ছে। এখন পর্যন্ত লাশটি আমরা খুঁজে পেতে দেখিনি, চেষ্টা অব্যাহত আছে। সেই প্রসঙ্গ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক। আপনাকে স্বাগত জানাই আলোচনায়। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। ডক্টর তহিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা যদি অপরাধ বিজ্ঞানের প্রেক্ষাপট থেকে দেখতে পারি যে এটি কি আসলে আন্তদেশীয় এক ধরনের ক্রাইম, এবং তার সঙ্গে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে যেগুলো যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। দুই দেশের গোয়েন্দারাই সেখানে যুক্ত হয়ে কাজ করছেন, এবং তার সঙ্গে এই নৃশংসতা, নিশ্চয়ই আপনি ব্যাপারটি ফলো করেছেন। আপনার কাছে একটু ব্যাখ্যা শুনতে চাই ব্যাপারটার। জি, আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নেবেন দয়া করে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। এখন শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে শুনতে পাচ্ছি ডক্টর তহিদুল হক, আপনি জি বলুন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওর গেস্ট যিনি আছেন, আমার খুব পরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি কবি সোহরাব হাসান, এবং যারা শুনছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমাদের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটি আপনি যথার্থই বলেছেন যে আমাদের সামনে যেরকম অনেকগুলো প্রশ্ন সৃষ্টি করে দিয়েছে, আবার সেই প্রশ্নের যে চর্চা কিংবা এর যে বাস্তবিক যে উপস্থিতি, এখন আমরা এই হত্যাকাণ্ডের পরে গণমাধ্যমে যে চিত্রগুলো দেখছি, সেই চিত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকটাই বলা যেতে পারে অবাক হওয়ার মতো অবস্থা, কিংবা বলা যেতে পারে এই ধরনের তার হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো যেরকম আমাদেরকে একটা বিভীষিকাময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে, আবার তিনি যে ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন যেটি গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে যে আসলে এই ধরনের অবস্থা বা এই ধরনের অপরাধ প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে একজন সংসদ সদস্য হওয়া কিংবা জনপ্রতিনিধি হওয়ার যে প্রেক্ষাপট, সেটি তো নিশ্চয়ই সকলকে ভাবাচ্ছে। বিশেষ করে সরকারে যারা আছেন তাদের ভাবনার জায়গাটি বেশি, যদিও রাজনৈতিকভাবে নানা ধরনের আলোচনা পর্যালোচনা সেটি থাকতেই পারে। এখন যে আমাদের এই অঞ্চলগুলো, অর্থাৎ আমার সীমান্তের সাথে সরাসরি সম্পৃক্ত অঞ্চলগুলোর যে অতীত রাজনৈতিক যে প্রেক্ষাপট, কিংবা সেখানে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত যে রাজনীতি চলছে, সেই রাজনীতির দিকে যদি আমরা তাকাই এবং কিছুটা বোঝার চেষ্টা করি সেখানকার পরম্পরা, নিশ্চয়ই তাহলে যেটি হবে, চট করে আমাদের অবাক হওয়ার পরিমাণটা অনেকটা কমে আসবে। যে এই অঞ্চলগুলো, বিশেষ করে আপনি ঝিনাইদহের প্রসঙ্গ যদি আপনি ধরেন, এটি কিন্তু এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ প্রবণ এলাকা, এবং এখানে যে সর্বহারার যে অস্তিত্ব এবং তারা কিভাবে রাজনীতি করতেন, স্থানীয় রাজনীতিকে কুক্ষিগত করে রাখা, কিংবা রাজনীতির সাথে অপরাধ এবং দুর্বৃত্তায়নের যে সম্পর্ক, রাজনীতির সাথে অর্থের একটি যোগসাজশ তৈরি করা, এই ব্যাপারগুলোর চর্চা কিন্তু দীর্ঘ সময় ধরে হয়েছে। সেই দীর্ঘ সময় ধরে চর্চিত যে মানে বিষয়বস্তু অথবা যে অপরাধের যে অভয়ারণ্য আমরা দেখছি, তারই একবার নৃশংসভাবে বলি হয়েছেন এই সংসদ সদস্য আনার। এখন প্রশ্ন হলো, আপনি যেমনটি বললেন শুরুতে, এটা যথার্থ, এটাকে ট্রান্সন্যাশনাল অথবা আন্তর্দেশীয় ক্রাইম আমরা যে শিরোনামে দেখি না কেন, আসলে হত্যাকাণ্ডটি দুটি দেশের কিছু অংশ আমাদের এখানে সম্পাদিত বা সংগঠিত হয়েছে, আর কিছু অংশ মানে ভারতে সেটি সংগঠিত হয়েছে। আমাদের এখানে অধিকাংশই কিন্তু আসলে পরিকল্পনার জায়গাটি এখানে সম্পাদিত হয়েছে বা সংগঠিত হয়েছে, তার যে মূল যে হত্যা সেটি কিন্তু ওপারে হয়েছে। এখন এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, যে এই ধরনের অপরাধপ্রবণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত হয়ে যারা রাজনীতি কিংবা নির্বাচন বা নিজের একটা অবস্থান তৈরি করতে চান বা করেছেন, এদের অধিকাংশরই যেভাবে এর যে পরিণতি, ভয়াবহ পরিণতি যখন তৈরি হয় বা এই পরিণতির চূড়ান্ত নকশা যারা, তারা কিন্তু তার অপরাধ সহযোগী যারা, তারাই আসলে সেই
চূড়ান্ত নকশা বা অথবা শিকলনীতির জায়গাটা তৈরি করেন। আনারের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যতিক্রমটা কিন্তু হয়নি, যে তার যারা প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে কালোবাজারি, সেটি স্বর্ণ কিংবা মাদক বা অস্ত্রের প্রসঙ্গ, সেখানে এই জায়গাতে আনারের একটি একক আধিপত্য তৈরি হয়েছিল, যে আধিপত্য সহযোগীরা সেটাকে তারা খুব ভালোভাবে দেখেনি, কিংবা আরেকটা যেটা যুক্ত হয়েছে যে ভাগ বাটোয়ারার প্রশ্নে এক ধরনের এদের মধ্যে দূরত্ব ছিল, এবং সেই দূরত্ব দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে এর আগেও 2 বার আনারকে হত্যার চেষ্টা হয়েছিল। এবার তারা সর্বশেষ এই যে হত্যাকাণ্ডটি তারা খুব নৃশংসভাবে সেটি সংগঠিত করলো, যেটি ঠিকই আপনি যথার্থই বলেছেন যে সেটি আমাদের দেশের সংসদ সদস্য কিংবা সংসদ সদস্যদের যে পরিচয় সামগ্রিকভাবে সেটি যেরকম একটি প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে, আবার ওপার বাংলায় যে কেউ সেখানে একটা হত্যার শিকার হতে পারে বা কাউকে হত্যা করার জন্য সেখানে যে পরিকল্পনা হচ্ছে, এরকম একটা বাস্তবতাও সেখানে বিরাজ করছে। সেই জায়গাতেও ওপার বাংলার আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই জায়গাটাকেও কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে একটু সময় পেলে আমি আবারও আসবো। আমি একটু সোহরাব হাসানের কাছে আসি। প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্নই আছে, আমার গণমাধ্যম কর্মী, আমাদের প্রশ্ন করাই কাজ। আসলে হত্যাকাণ্ড কেন আসলে মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে করা হলো, এটি একটি বড় প্রশ্ন আসে। বাংলাদেশে পরিকল্পনা হয়েছে, বাংলাদেশে কেন করা হলো না? আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সংঘাত আছে, দ্বন্দ্ব আছে, চোরাকারবারির ব্যাপারটি আছে, এবং একই সঙ্গে তিনি সংসদ সদস্য, তিনি আইন প্রণেতা, বাংলাদেশের 300 জনের একজন তিনি। আসলে তার নিরাপত্তাও কি কোনো কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ কিনা? ধন্যবাদ। না, সব প্রশ্নের উত্তর তো আমাদের জানা নেই, সরকারের কাছে আছে কিনা সেটি আমরা জানতে চাইব। বরং আমাদের একজন আইন প্রণেতা খুন হয়েছেন এবং বিদেশের মাটিতে। এখানে একটা হচ্ছে যে খুনিরা এটাই করেছে যে দেশের ভিতরে খুন হলে এটা সহজে ধরা পড়বে, তার লাশ পাওয়া যাবে, তারপর তার নানা সূত্রে কারা খুন করেছে এটা ধরা সহজ হবে। এ কারণেই তারা বেছে নিয়েছে কলকাতাকে, মানে প্রতিবেশী রাষ্ট্রের একটি জায়গা। এরকম অনেক অপরাধী, যেমন বঙ্গবন্ধু হত্যার দণ্ডিত আসামি, তিনি 22 বছর না কত বছর তিনি সেখানে ছিলেন এবং সেখানে সংসার জীবন যাপন করেছেন। সেখানে বিয়ে সংসার করে তিনি নিরাপদেই ছিলেন, শেষ মুহূর্তে ধরা পড়েছে। এবং দেখুন, ভারতের কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দা বিভাগ তা ধরতে পারেনি, শেষমেশ ধরা পড়েছে এবং বাংলাদেশে তাকে ফেরত পাঠিয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর আগে 7 খুন হত্যা মামলার আরেক আসামি নূর হোসেন, তিনিও কিন্তু অপরাধ করে সেখানে পালিয়ে গেছেন। আমাদের এখানে অনেক শীর্ষ সন্ত্রাসী প্রথম কলকাতাকেই আশ্রয় কেন্দ্র হিসাবে বেছে নিয়েছিল, পরবর্তীতে এখন কিন্তু আবার আবুধাবি, কানাডা, বিভিন্ন দেশ থেকে এই অপরাধীরা কিন্তু নিয়ন্ত্রণ করে বাংলাদেশের অপরাধ জগৎ। সুতরাং এটিও একদিকে রাজনীতি এবং আরেকদিকে ক্ষমতা আর অন্যদিকে অপরাধ জগৎ, এই তিনটির যখন সম্মিলন ঘটে তখন সেটি ভয়াবহ, জননিরাপত্তার জন্যে, রাষ্ট্রের নিরাপত্তার জন্যে এবং রাজনীতির জন্যে। এখানে একজন রাজনীতিক বা জনপ্রতিনিধি শিকার হয়েছেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমরা সর্বোচ্চ কণ্ঠে নিন্দা জানাই এবং বিচার দাবি করি। এবং এই মোটামুটি প্রকাশিত যে কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং দেখুন এক ধরনের যারা একসময় সমাজ পরিবর্তন, সমাজ বদলের রাজনীতি করতেন, সশস্ত্র উপায়ে বিপ্লব করতে চেয়েছিলেন, তারা এখন আর সেই পথে নেই। তারা এখন দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন দলে যোগ দিয়ে নানা রকম অপরাধী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। এটা শুধু আওয়ামী লীগ সরকারের আমল নয়, বিএনপি জাতীয় পার্টির সরকারের আমলেও। এখন যেসব খবর বের হচ্ছে এর বাইরে আমরা কিছু জানি না, কিন্তু নিশ্চয়ই এর বাইরেও আরো অনেক কিছু আছে। প্রথমত এর প্রধান হোতা হিসেবে যার নাম এসেছে আখতারুজ্জামান শাহীন, না? জি, শাহীন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রশ্নটা হচ্ছে, যদি এর আনোয়ারুল আজিম হত্যার বিচার হতে হয় এবং হওয়া উচিত, সরকারও নিশ্চয় আন্তরিক হবে, তার দলের ক্ষমতা, দলের সংসদ সদস্য,
দলের সংসদ সদস্য, সেক্ষেত্রে এর যে মূল অভিযুক্ত তাকে ফেরত আনতে হবে। ফেরত আনার ক্ষেত্রে সমস্যা হলো যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, সুতরাং নাগরিক হিসেবে সেখানে তার নিরাপত্তা ব্যবস্থা সেখানে আছে। আচ্ছা, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কোনো বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই, না, ভারতের সঙ্গে আছে। সেখানে ভারত এখানে একটা ভূমিকা পালন করতে পারে, যেহেতু ঘটনাটি ভারতে ঘটেছে। আবার তাহলে বিচার কাজটি ভারতে হতে হবে। যদি ভারত তার ভূখণ্ডে হত্যাকাণ্ড হয়েছে বলে বিচার করে, আর যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ সরকার কতটা তাকে ফেরত আনতে ভূমিকা রাখতে পারবে। তারা কিন্তু বঙ্গবন্ধু হত্যার যে খুনিদের তারা ফেরত দেয়নি, ফেরত আনতে পারেনি বা তারা দেয়নি। এখন এখানে মানে যদি আজকে বাংলাদেশের জায়গায় যুক্তরাষ্ট্র হতো বা যুক্তরাষ্ট্রের জায়গায় বাংলাদেশ হতো, তাহলে কি ফেরত না দিয়ে পারতো? সুতরাং এখানেও সবল দুর্বলের একটা ব্যাপার আছে। আমাদের সমাজে যেমন সবল দুর্বলের উপর নিয়ন্ত্রণ করে, বৈশ্বিক প্রেক্ষাপটেও তাই। আমরা চাই এই রহস্য উন্মোচিত হোক, কারণ অপরাধীদের বা এই যে অভিযুক্তদের জবানবন্দি দিয়ে কিন্তু পুরোটা উন্মোচিত হবে না। এক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার সর্বাত্মক চেষ্টার মধ্যে দিয়ে আসতে পারে। এবং যে প্রশ্নটি হচ্ছে যে এর পুনরাবৃত্তি না ঘটে, কিভাবে সেটি রোধ করা যায়। সীমান্তের অপরাধ একটা বড় ঘটনা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একই সঙ্গে ডক্টর তৌহিদুল হককে ধন্যবাদ জানাই। আমাদের এই প্রসঙ্গ নিয়ে কথা বলার সময় শেষ হয়েছে। বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলতে চাই ঘূর্ণিঝড় রিমাল এবং তার পরবর্তী যে বাস্তবতা, সে প্রসঙ্গ নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছে একটু পরেই। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসেছি। আমরা কথা বলতে চাই ঘূর্ণিঝড় রিমাল এবং তার পরবর্তী বাস্তবতা নিয়ে। আমাদের সহকর্মী সজল দাস, তিনি সাতক্ষীরাতে আছেন এই সংবাদ সংগ্রহ করার জন্য। তিনি সেখানে গিয়েছেন। তার কাছ থেকে জাস্ট অল্প একটু জানতে চাই আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে। আমরা আসলে ঝড়ের বাস্তবতা দেখেছি এবং তারপরে পুনর্বাসন প্রক্রিয়া নিয়েও আমরা অনেক ধরনের তৎপরতা দেখেছি। আসলে এখন সেই জায়গায় পুনর্বাসনটি অনেক বড় চ্যালেঞ্জের জায়গা। ক্ষয়ক্ষতি তো বেশ কিছুটা ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। আপনি কতটুকু প্রস্তুতি দেখতে পাচ্ছেন পুনর্বাসন পরবর্তী অবস্থা নিয়ে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুনর্বাসনের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নিরূপণ করার চেষ্টা চলছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও প্রাথমিকভাবে একটি তথ্য দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তারা প্রাথমিক কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন এবং মূল কি অবস্থা দাঁড়িয়েছে সেটিও কাল হয়তো মাঠ পর্যায়ে যাচাই করে তারা তথ্য দাঁড় করাবেন। একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বাঁধ না ভাঙা সাতক্ষীরায়। আমি সাতক্ষীরার বিষয়ে বলতে চাই। এর বাইরে অনেক জায়গায় বাগেরহাট, বরগুনা সহ বেশ কয়েকটি জায়গায় বাঁধে ভাঙন দেখা দিয়েছিল এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। কিন্তু খুবই সৌভাগ্যের বিষয় বলবো, এই খারাপ সময়েও এই সাতক্ষীরার যারা মৎস্য ব্যবসায়ী তাদের জন্য বাঁধে ভাঙন না হয় সাতক্ষীরার যে মৎস্য ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলো বেঁচে গেছে বলা চলে একরকম। কিন্তু যদিও কিছু জায়গায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্লাবিত হয়েছে, প্রায় 5 থেকে 8 ফুট পর্যন্ত পানির উচ্চতা বেড়ে গিয়েছিল জোয়ারের সময়, সেই কারণে সেই ক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা হয়েছে। আর একটি বড় ধরনের সমস্যা হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এই মুহূর্তে এই সাতক্ষীরা জেলা সহ উপকূলের যে জেলাগুলো রয়েছে, যেগুলো যে 6টি জেলায় মূলত বড় আকারের সতর্ক সংকেত ছিল, অর্থাৎ 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল এবং বাড়তি প্রস্তুতি এবং সতর্কতা নিতে বলা হয়েছিল, সেই জেলাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট চলছে। বলা চলে দেশের প্রায় 3.5 কোটি মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে। আমি শুধু সাতক্ষীরার কথা যদি বলি, আমি সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনির এই অংশ দিয়েই গত 2 দিন মূলত ঘোরাঘুরি করছি কিংবা সংবাদ সংগ্রহ করছি। প্রায় 88টি বৈদ্যুতিক পিলার একদম পুরোপুরি পড়ে গেছে, যে কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকায়। আর কিছু কিছু করে বিদ্যুতের যারা কর্তৃপক্ষ রয়েছে এখানে, তারা বলছিলেন যে হয়তো 7 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে এই পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। যদিও তারা চেষ্টা করছেন যাতে করে আগামী 2 দিনের মধ্যে মোটামুটি কিছু কিছু জায়গায় বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনা যায়, কিন্তু সেটি সম্ভব হবে বলে তারা নিজেরাই বলছিলেন যে খুব কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য এই বিষয়টি। আরেকটি হচ্ছে রাস্তায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছিল, বিভিন্ন জায়গায় বাড়ির উপরে গাছ পড়েছে, এরকম অসংখ্য জায়গায় বাড়িঘর ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রাথমিক
প্রাথমিকভাবে যারা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করার জন্য একটা তালিকা তৈরি করা হচ্ছে, সেটিও হয়তো আস্তে আস্তে এগোবে। কিন্তু সমস্যা হচ্ছে যারা বিভিন্ন জায়গায় মাছের ব্যবসা করেন, আপনি জানেন যে উপকূলীয় এলাকায় চিংড়ি সহ নানান ধরনের যে মৎস্যজীবী যারা রয়েছেন, মৎস্যের ব্যবসা যারা করেন, তারা একটা চিন্তার মধ্যে ছিলেন। সেই শঙ্কা থেকে তারা মোটামুটি আজকে রাতে হয়তো তারা একটু স্বস্তিতে ঘুমোতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে শঙ্কাটি করেছিলাম সেই শঙ্কাটি শেষ পর্যন্ত অত বড় আকার ধারণ করেনি, এটি আমাদের জন্য একটি সুখবর। সোহরাব হাসানের কাছে আসি। এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে অনেক পুরনো কথা বলতে হয়। বাঁধ এবং স্থায়ী বাঁধ নিয়ে অনেক ধরনের আলোচনা বিভিন্ন সময় হয়। আসলে এই দুর্যোগগুলো আসলেই সেটি আবারও মাথা চাঁড়া দিয়ে ওঠে, কিন্তু সমাধানটি আসলে শেষ পর্যন্ত হয় না। সমাধান যাদের করার কথা তারা যদি না করেন কিভাবে হবে? প্রথমত হচ্ছে এই উপকূলীয় অঞ্চলের মানুষ সবসময় দুর্যোগে আছে কম বেশি। তো যখন ঘূর্ণিঝড় হয়, যখন জলোচ্ছ্বাস হয়, তখন তাদের দুর্যোগটা বেড়ে যায়। কখনো জীবন বিপন্ন হয়, শস্য বিপন্ন হয়, গাছপালা বিপন্ন হয়, এমনকি জীবনও সেখানে বিপন্ন হয়। স্থায়ী একটা কিছু তো করা উচিত। এই বাঁধ নিয়ে অনেক কথা হয়েছে। হ্যাঁ, সাতক্ষীরায় বাঁধ ভাঙে নেই, কিন্তু খুলনায় ভেঙেছে, চিংড়িঘাট নষ্ট হয়েছে, পটুয়াখালী অনেক জায়গায় ভেঙেছে। আর সাতক্ষীরায় না ভাঙার কারণ এবারের ঝড়টি, ঘূর্ণিঝড়টি কিন্তু প্রথম পটুয়াখালী যে অর্থাৎ বাংলাদেশের ওই এলাকা দিয়ে মধ্যবর্তী স্থানে, ঠিক মধ্যবর্তী স্থানে আঘাত এনেছে এবং তারপর সেটি উত্তরের দিকে গেছে এবং ঢাকা শহর সহ। বিদ্যুৎ বিভ্রাট তো সারা দেশেই। ঢাকা শহরে আজকে কতবার যে বিদ্যুৎ গিয়েছে এবং এসেছে। পুনর্বাসনের যে বিষয়টি, এক হচ্ছে যে জলোচ্ছ্বাসের শিকার হয়েছেন তারা ঘরবাড়িতে যে তাদের সেই পুরনো ঘরবাড়ি অক্ষত পাবেন না। সুতরাং ঘরবাড়ি মেরামতের একটা ব্যাপার আছে। অনেকের খাবার নষ্ট হয়ে গেছে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে দ্রুত এই সহায়তা, তাদের ত্রাণ সামগ্রী, একটি বড় সংকটের জায়গাতে ত্রাণ সামগ্রী পৌঁছানো প্রয়োজন। পানির সংকট তো সবসময়, কারণ দক্ষিণাঞ্চলের লোনা পানি যেটা খাওয়া যায় না, আর সেখানে ডিপ টিউবওয়েল এরকম নেই। আর সুতরাং এক ধরনের এটি টেকসই পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আর সরকার সবসময় দেখা যায় যে কত মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া গেছে, আশ্রয় শিবিরে, আর সেটির একটি পরিসংখ্যান দেন। কিন্তু প্রকৃতপক্ষে যা ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষার্থীদের ক্ষতির বিষয়ে চিন্তা করুন, কৃষকের ক্ষতির বিষয়টি চিন্তা করুন, যারা দিনমজুর দিন আনে দিন খাওয়া মানুষ, তাদের ব্যাপারে সরকার এগিয়ে আসবে এবং এই ত্রাণ সামগ্রী নিয়ে আবার তছরূপ হবে না, দুর্নীতি হবে না, আত্মসাৎ হবে না। এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে, একই সঙ্গে যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করতে চাই। আপনাদের সাথে আগামীকালকে আমাদের আবার দেখা হবে, অন্য অনেক প্রসঙ্গ নিয়ে আমরা তর্কযুক্ত উপস্থাপন করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছিলেন CSRM, জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত সবাইকে।